হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে আমরা কি করব? আজকে আমরা নিয়মিতভাবে আমরা যেমন পঞ্চাশটা করে কোশ্চেনের একটা করে সেট তোমাদের সঙ্গে আলোচনা করছি, ঠিক সেই রকমভাবে আজকে আমরা কি করেছি, আজকে হচ্ছে আমরা তোমাদের জন্য পলিটির উপর একটা খুব ইম্পর্টেন্ট যে টপিক আছে, অর্থাৎ আমাদের পার্ট, শিডিউল, আর্টিকেল, এইগুলোর থেকে টোটাল 50 কোশ্চেন্স আমরা পিক করেছি। এবং আজকের সেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে, কারণ তোমরা সকলেই জানো যে আর্টিকেল, শিডিউল, অ্যামেন্ডমেন্ট এইগুলো থেকে কত কোশ্চেন্স আসে। তো এইগুলো তোমাদের খুব ভালো করে এখানে আলোচনা করা হবে কোশ্চেনের মাধ্যমে। এবং আজকের সেশনটা কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ আজকের সেশনে কিন্তু খুব ডিটেলসে আমি তোমাদের সঙ্গে জিনিসপত্রগুলো আলোচনা করব। অতএব সেই রকম কিন্তু দেখে শুনে তোমাদেরকে কী করতে হবে, একটু ধৈর্য ধরে বসতে হবে, বেশি অধৈর্য হলে কিন্তু চলবে না। ওকে, তাহলে আজকে এবার শুরু করা যাক। দেখো আজকের প্রথম কোশ্চেনটা কি বলছে। আজকে প্রথম কোশ্চেনটাই খুব পপুলার এবং ইজি একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করেছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন কাকে বলা হয় এটা আশা করি তোমরা সকলেই জানো। মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে আমাদের অপশান বি, আমাদের 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কারণ এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের যে প্রিম্বল ছিল, প্রিম্বলের মধ্যে কি কি যুক্ত করা হয়েছিল, এই কথাগুলো যুক্ত করা হয়েছিল: সোশিয়ালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। সোশিয়ালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই কথাগুলো কিন্তু কী করা হয়েছিল, এই কথাগুলো কিন্তু আমাদের এর মধ্যে প্রিম্বলের মধ্যে যুক্ত করা হয়েছিল। এছাড়াও আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস যে ছিল, ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আমরা কার কাছ থেকে নিয়েছিলাম, ফান্ডামেন্টাল ডিউটিস আমরা নিয়েছিলাম রাশিয়ার কাছ থেকে। ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছিলাম আমরা ফান্ডামেন্টাল ডিউটিস। সেই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো সম্বন্ধে কী করা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিসগুলো হচ্ছে এই 42nd যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে কী করা হয়েছিল, আমাদের কনস্টিটিউশনের মধ্যে যুক্ত করা হয়েছিল। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 44 যেটা আছে সেটা কি, দেখো 44th মাধ্যমে তোমরা সকলেই জানো আশা করি, আমাদের 44তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটার মাধ্যমে কি করা হয়েছিল, সেটার মাধ্যমে হচ্ছে আমাদের রাইট টু প্রপার্টি, কি সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টিটাকে কী করা হয়েছিল, ডিলিট করা হয়েছিল। কোথা থেকে? ফান্ডামেন্টাল রাইটস থেকে। ফান্ডামেন্টাল রাইটস থেকে আমাদের সম্পত্তির অধিকারটাকে সরানো হয়েছিল, ঠিক আছে। এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে কী করে দেওয়া হয়েছিল, এখন বর্তমানে রাইট টু প্রপার্টি কিসের আন্ডারে পড়ে, এটা পড়ে হচ্ছে তোমাদের লিগ্যাল রাইটের আন্ডারে। কিসের আন্ডারে পড়ে? এটা হচ্ছে পড়ে তোমাদের লিগ্যাল রাইট। ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে এটাকে আনা হয়েছে কোথায়, সেটা হচ্ছে আমাদের লিগ্যাল রাইটের মধ্যে রাখা হয়েছে সম্পত্তির অধিকারকে। তাহলে যতগুলো পয়েন্ট বললাম প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে করে নেবে, নোট ডাউন করে নেবে। সম্পত্তির অধিকার এবং এই যেটাকে রাইট টু প্রপার্টি, এটাকে যে লিগ্যাল রাইট হিসেবে আনা হয়েছে সেটা কার আন্ডারে, সেটা হচ্ছে আর্টিকেল 300A। আর্টিকেল 300 এর আন্ডারে এটাকে আনা হয়েছে লিগ্যাল রাইট হিসাবে, আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে, রাইট টু প্রপার্টি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ঠিক নয়। তো এই স্টেটমেন্টগুলোর মধ্যে যেটা ফলস সেটা হচ্ছে কোনটা, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তো অরিজিনাল কনস্টিটিউশন হ্যাড 10 শিডিউলস, এরকম কোনো ব্যাপার নেই। অরিজিনাল প্রথম থেকেই আমাদের কনস্টিটিউশনে কী হয়েছে, 12টা শিডিউলই আছে। 12টা শিডিউলই কিন্তু বরাবরই আমাদের কনস্টিটিউশনে আছে, এর কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। বাকি যে স্টেটমেন্টগুলো আছে এগুলো সবই ঠিক। পলিটিক্যাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টেকেন ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন, অবভিয়াসলি। আর্টিকেল 360 রিলেটেড টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এগুলো সবই হচ্ছে সঠিক আছে, শুধু অপশান বিটা ভুল ছিল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম। ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমের কোন ফিচার, এইগুলোর মধ্যে কোনটা নয়। এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। এগুলো কোনো, যেগুলো যতগুলো আছে কোনোটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমের অংশ নয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড কারেক্টলি। এইগুলোর মধ্যে কোনটা ঠিকমতো ম্যাচিং হয়নি বা কোনটা ঠিকঠাকভাবে এখানে ম্যাচিং করা হয়নি। তোমাদের এখানে সেটার জন্য কী হবে, জিনিসগুলো ভালো করে জানতে হবে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে তোমাদের অপশান বি,
রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 20 থেকে 22, আর্টিকেল 20 থেকে 22 এটা কিন্তু মোটেই রাইট এগেন এক্সপ্লয়টেশন নয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাইট টু ফ্রিডম। আমাদের আর্টিকেল 14 থেকে 18 কি, 14 থেকে 18 হচ্ছে আমার রাইট টু ইকুয়ালিটি, এবং তারপরে হচ্ছে আমাদের 19 থেকে 22 হচ্ছে কি, 19 থেকে 22 হচ্ছে আমার রাইট টু ফ্রিডম। বাকি রিলিজিয়াস ফ্রিডম হচ্ছে আর্টিকেল 25 থেকে 28, রাইট টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফ্রিডম আর্টিকেল 29 থেকে 30। এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। যতগুলো তোমরা দেখতে পাচ্ছ কি, এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। কিসের মধ্যে পড়ছে? ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। টোটাল আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অবধি, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অবধি হচ্ছে আমার কিসের মধ্যে পড়ছে? সেটা পড়ছে আমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, হুইচ, এগেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, এগুলোর মধ্যে কোনটা ঠিকমতো ম্যাচ হয়নি? তো এগুলোর মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পার্ট 3 ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা ডিপিএসপি। মোটেই না, পার্ট 3 মোটেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল নয়, ডাইরেক্টিভ প্রিন্সিপাল পার্ট 4 এর মধ্যে পড়ে। ঠিক আছে, পার্ট 4 এর মধ্যে পড়ে হচ্ছে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল। পার্ট 3 এর মধ্যে তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে? পার্ট 3 এর মধ্যে পড়ে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 3 যে আছে, পার্ট 3 এর মধ্যে আমার পড়ে কি, আমি শুধু রাইটস লিখে দিচ্ছি, ফান্ডামেন্টাল রাইটস, যেটা তোমাদের এক্ষুনি আলোচনা করছিলাম। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমার পার্ট 3। বাকি পার্ট 1 হচ্ছে আমার ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, পার্ট 2 হচ্ছে আমাদের সিটিজেনশিপ নিয়ে আলোচনা করে, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4 হচ্ছে আমাদের ডিপিএসপি। ডিপিএসপি কোথা থেকে কোথায়? ডিপিএসপি হচ্ছে ঠিক তারপরেই 36 থেকে 51, 12 থেকে 35 অবধি বললাম তোমাদের ফান্ডামেন্টাল রাইটস। তারপরে আর্টিকেল 36 থেকে 51 হচ্ছে কি, আর্টিকেল 36 থেকে 51 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল, ডিপিএসপি। ডিপিএসপি শর্টে বলা হয় এটাকে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। নেক্সট 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ। দেখো ম্যাচিংয়ের কোশ্চেন কত দেখতে পাচ্ছ, কারণ ম্যাচিংয়ের কোশ্চেন তোমাদের জন্য আমি বেশি দিয়েছি, কারণ এখানে কি হবে, অনেকগুলো জিনিস তোমাদের একসঙ্গে আলোচনা হয়ে যাবে। এখানে আমি এই জন্য এত বেশি পরিমাণে তোমাদের কি দিয়েছি, এত বেশি পরিমাণে তোমাদের ম্যাচিংয়ের কোশ্চেন দিয়েছি। তো এখানে দেখো তোমাদের কি বলা হয়েছে, যে কোনটা ঠিকমতো ম্যাচ হয়েছে, সঠিক উত্তর কী হবে এখানে, না সরি, কোনটা ঠিকমতো ম্যাচ হয়নি, কোনটা ঠিকমতো ম্যাচ হয়নি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, আর্টিকেল 312 ফাংশন অফ পাবলিক সার্ভিস কমিশন। এটা ঠিকমতো ম্যাচ হয়নি। পাবলিক সার্ভিস কমিশন মানে কি? পিএসসি। 312 কি, আর্টিকেল 312 কি বলে বলো তো? অল ইন্ডিয়া সার্ভিস, AIS, অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিস হচ্ছে আর্টিকেল 312-তে লেখা থাকে। আর্টিকেল 315, হ্যাঁ আর্টিকেল 315, আর্টিকেল 315-তে লেখা থেকে হচ্ছে আমাদের পিএসসি সম্বন্ধে। আর্টিকেল 315-তে আমাদের লেখা থেকে পাবলিক সার্ভিস কমিশন ফর দি ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। ওকে, তার আর্টিকেল 312-তে কী থাকে? অল ইন্ডিয়া সার্ভিস, আর পাবলিক সার্ভিস কমিশন 315। বাকি হচ্ছে এগুলো সব ঠিক আছে। আর্টিকেল 110 হচ্ছে ডেফিনেশন অফ মানি বিল। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু জেনে রাখতে হবে, এখান থেকে আরেকটা বেশ ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে 110 হচ্ছে কি, ডেফিনেশন অফ মানি বিল দেয়। ঠিক সেই রকমভাবে আর্টিকেল 111 কী বলে বলো তো? আর্টিকেল 111 বলে যে মানি বিলকে কখনো রিটার্ন করতে পারবে না কে? প্রেসিডেন্ট। নো রিটার্ন, প্রেসিডেন্ট কখনো মানি বিলকে রিটার্ন করতে পারবে না। বাকি বিলগুলো প্রেসিডেন্ট কী করতে পারেন? খারিজ করে দিতে পারেন, কিন্তু মানি বিলকে প্রেসিডেন্টের কাছে যখন মত চাওয়ার জন্য, মানে ফাইনাল সিগনেচার করার জন্য পাঠানো হবে, সেটাকে প্রেসিডেন্ট, মানি বিলকে কখনো উনি রিটার্ন করতে পারবেন না। এটা হচ্ছে আর্টিকেল 111 আন্ডারে পড়ে। 112-তে পড়ে বাজেট, আর আর্টিকেল 51A হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক ডিপিএসপির পরেই আমাদের 36 থেকে 51 অবধি কি, এটা হচ্ছে ডিপিএসপি। ঠিক তারপরেই 51A থেকে আমার কি শুরু হয়ে যাচ্ছে? 51A থেকে আমার শুরু হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। এইভাবে তোমাদের পরপর মনে রাখতে হবে। তাহলে প্রথমে কি বললাম, আর্টিকেল হচ্ছে তোমাদের 12 থেকে 35 অবধি হচ্ছে কি, 12 থেকে 35 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি। তারপরে 36 থেকে 51 অবধি হচ্ছে কি, ডিপিএসপি। তারপরে আর্টিকেল 51A হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। এইভাবে তোমরা পরপর মনে রাখবে।
নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট ইন ইন্ডিয়া অফ দ্য কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম হুইচ কান্ট্রি। আমাদের তোমরা সকলেই জানো যে বিভিন্ন দেশ থেকে কী করা হয়েছে, কনস্টিটিউশনের আইডিয়াগুলোকে ধার করা হয়েছে। তার মধ্যে কনকারেন্ট লিস্ট যেটা থাকে, কনকারেন্ট লিস্টের আইডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে আমাদের অপশান সি, অস্ট্রেলিয়ার থেকে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এরপরে বাকিগুলো তোমাদেরকে আমি একটু তাহলে বলে দিই, যে প্রথমত হচ্ছে তাহলে কি আমাদের দেখতে হবে, যে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছি ডিপিএসপি। আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছি ডিপিএসপি, এবং রাজ্যসভার যে নমিনেশন হয়ে থাকে, আমি আরএস এখানে লিখলাম, রাজ্যসভার যে নমিনেশন হয়ে থাকে এই প্রসেসগুলো সব আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তার মধ্যে ডিপিএসপিটা তোমাদের মেনলি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে খুব ইম্পর্টেন্ট, আমাদের যে মেন সিস্টেম চলে না, এটা কানাডা থেকেই নেওয়া হয়েছে। আমাদের যে স্কিম অফ ফেডারেশন, স্কিম অফ ফেডারেশন যে আমাদের, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে কানাডা থেকে। দেখো আরও নেওয়া হয়েছে, আমি মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি। কানাডা থেকে, আয়ারল্যান্ড থেকে আরও জিনিস নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপিটা মনে রাখবে, কানাডা থেকে কী মনে রাখবে, স্কিম অফ ফেডারেশন। আর জাপান থেকে কী নেওয়া হয়েছে, জাপান থেকে আমাদের নেওয়া হয়েছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, মানে কোনো একটা আইন পাস করে আমরা যখন কোনো একটা প্রসিডিওর তৈরি করতে পারি, সেই প্রসেসটাকে নেওয়া হয়েছে জাপান থেকে, যে আমি একটা কোনো লয়ের মাধ্যমে কোনো একটা প্রসিডিওরকে এস্টাবলিশ করতে পারি। ওকে, নেক্সট এবার শিডিউলে এসে যাচ্ছি। 7th শিডিউল ইজ কনসার্নড উইথ, 7 নম্বর শিডিউল কিসের সঙ্গে কনসার্ন, 7 নম্বর শিডিউল হচ্ছে আমাদের অপশান বি সঠিক উত্তর হবে, পার্টিশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। টোটাল আমাদের কটা আছে, টোটাল আছে আমাদের 12টা শিডিউল আছে, ঠিক আছে, টোটাল আমাদের শিডিউল আছে 12টা। তার মধ্যে তোমাদের ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোথায় বলা হয়, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলা হয় 8 শিডিউলে। 8 শিডিউলে তোমাদের বলা হয় ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। আর তোমাদের 11 নম্বর শিডিউলে বলা হয়েছে, 11 শিডিউলে তোমাদের বলা হয়েছে পঞ্চায়েত রাজ সম্বন্ধে, গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে 11 নম্বর শিডিউলে। আর 12 নম্বর শিডিউলে কী বলা হয়েছে, মিউনিসিপ্যালিটি, এমএসসি, যেটা তোমরা জানো পরীক্ষা টরীক্ষা দাও, এমএসসি, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এটা সম্বন্ধে বলা হয়েছে 12 নম্বর শিডিউলে। আর 11 নম্বর শিডিউলে বলা হয়েছে আমাদের পঞ্চায়েত সম্বন্ধে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হুইচ ইজ নট টেকেন ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কোনটা নেওয়া হয়নি, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে যেটা নেওয়া হয়নি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়নি, এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ইউএসএ থেকে আমাদের আরও কী কী নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস যেমন নিয়েছি ইউএসএ থেকে, এছাড়াও আমরা নিয়েছি আমাদের যে সুপ্রিম কোর্ট, এসসি আমি লিখলাম, হ্যাঁ ইউএসএ থেকে আমরা নিয়েছি কি সুপ্রিম কোর্ট কী করবে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করবে সুপ্রিম কোর্ট, মানে আমরা ফান্ডামেন্টাল রাইটসের যদি আমাদের ভায়োলেট হয় আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। প্লাস হচ্ছে আমাদের যে প্রেসিডেন্টের কনসেপ্ট, যে একজন সুপ্রিম থাকবেন আমাদের, সেই প্রেসিডেন্টের কনসেপ্ট, এইগুলো সব কোথা থেকে নেওয়া, এগুলো সব হচ্ছে আমাদের ইউএসএ থেকে নেওয়া। সরি একটু ভুল বললাম, প্রেসিডেন্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, সরি প্রেসিডেন্টের কনসেপ্ট নেওয়া হয়েছে ইউকে থেকে। ইউএসএ থেকে কী নেওয়া হয়েছে, ইমপিচমেন্ট, মহাভিনিষ্ক্রমণ যেটাকে বলা হয়ে থাকে, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট নেওয়া হয়েছে আমাদের ইউএসএ থেকে। তাহলে ইউএসএ থেকে কী কী নেওয়া হয়েছে, ইমপিচমেন্ট, সুপ্রিম কোর্ট, ফান্ডামেন্টাল রাইটস। আর ইউকে থেকে তাহলে কী কী নেওয়া হয়েছে, বাকি এখানে তোমরা যে দেখতে পাচ্ছ, পার্লামেন্টারি রুল, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, প্রেসিডেন্টের হচ্ছে তোমার যে ধারণাটা যে প্রেসিডেন্ট একজন থাকবেন, আমাদের ওইখানে যেমন কুইন থাকে, এখানে সেরকম একজন প্রেসিডেন্ট থাকবেন, ঠিক আমাদের নমিনাল হেড হিসাবে। এছাড়া আমাদের হচ্ছে বাইক্যাম্ব্রিয়াল পার্লামেন্ট, অর্থাৎ লোকসভা বিধানসভা এর কনসেপ্টটা, যেটা ওখানে হচ্ছে হাউস অফ কমন্স আর একটা কিছু বলা আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো বাইক্যাম্ব্রিয়াল আমাদের যে বাইক্যাম্ব্রিয়ালিজম সেইটা, আর লোয়ার হাউস যে বেশি পাওয়ারফুল হয়, এইগুলো সব হচ্ছে কি, এগুলো সব আমরা ইউকে থেকে নিয়েছি। নেক্সট 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ক্যান নট বি নাল ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি।
তো এখানে তোমরা অপশান থেকে বুঝতেই পারছো যতগুলো এখানে আছে সেগুলো কি, এগুলো সবই হচ্ছে আমাদের কি, এগুলো সবই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এগুলো সবই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তো এগুলোর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস দেখো, আমাদের যখন ন্যাশনাল এমার্জেন্সি আসে তখন কি ফান্ডামেন্টাল রাইটসকে সিজ করে নেওয়া হয়। এটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো কি, এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। জার্মানি থেকে আমরা এই কনসেপ্টটা নিয়েছি যে আমাদের যখন এমার্জেন্সি আসবে তখন আমাদের সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেন্ড হয়ে যাবে, সেটা প্রেসিডেন্ট করতে পারে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জেস আছে এবং সেখানে এখানে অ্যাকচুয়ালি কোনোটাই, এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু ভুল আছে। ভুল আছে ইন দ্য সেন্স, অ্যাকচুয়ালি আমাদের আর্টিকেল নাম্বার 19, 20 এবং 21 এই তিনটে আর্টিকেলই কিন্তু আমাদের সাসপেন্ড করা পসিবল নয়। তিনটের মধ্যে কোনো আর্টিকেলই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এমার্জেন্সির সময় সাসপেন্ড করা পসিবল নয়। ওকে, তার মধ্যে হচ্ছে আমাদের আর্টিকেল, এগুলো কি বলে, আর্টিকেল 19, 20, 21 এগুলো সব হচ্ছে আমাদের রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ে। আর্টিকেল 19 কী করে, আর্টিকেল 19 হচ্ছে আমাদের ফ্রিডম অফ স্পিচ। আর্টিকেল 19 হচ্ছে আমাদের ফ্রিডম অফ স্পিচ। আর্টিকেল 19 হচ্ছে তোমাদের মানে কোনো তোমার বিরুদ্ধে যদি কোনো অপরাধ হয় সেটার বিরুদ্ধে তুমি মানে কি বলবো, সেটাকে তুমি ডিফেন্ড করতে পারো, সেই হিসেবে সেটাকে প্রোটেক্ট করে সেই রাইটটাকে। আর আর্টিকেল 21 কি, আর্টিকেল 21 হচ্ছে আমাদের প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ তোমার যে মানে জীবনের যে সুরক্ষা তুমি করতে পারো বা তোমার যে কিছু পার্সোনাল লিবার্টি আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে, সেইগুলোকে প্রোটেক্ট করে কে, সেগুলোকে প্রোটেক্ট করে আর্টিকেল 21। আর্টিকেল 19, 20, 21 কোনোটাই কিন্তু তোমাদের এমার্জেন্সি চলাকালীন, ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীন সিজ করা পসিবল নয়। তাহলে এখানে তোমাদের অ্যাকচুয়ালি সঠিক উত্তর কী হবে, এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর বি এবং সি দুটোই। কিন্তু এখানে যেহেতু মানে বিটাকেও ঢুকিয়ে দিয়েছে তাই সেক্ষেত্রে অপশান আমি সি দাগ দেবো, কারণ সিতে দুটো সম্বন্ধে দুটো আছে, অপশান বিতে একটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি 19, 20, 21 কোনোটাই সিজ করা যায় না। নেক্সট 11 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ। ওকে, কোন পার্টে এটা হয়ে থাকে, সেন্টার এবং স্টেটের মধ্যে যে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ থাকে সেটা হচ্ছে অপশান সি, আর্টিকেল 12। আর্টিকেল 12 কী করে বলা হচ্ছে যে আমাদের পার্ট 12। পার্ট 12-এর মধ্যে আমাদের থাকে আর্টিকেল 268 থেকে আর্টিকেল 293। এইগুলো কী করে, আমাদের হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে যে আমাদের রেভিনিউ যে ভাগ বাটোয়ারা হবে সেইটা সম্বন্ধে দেখাশোনা করে। বাকি যেগুলো বাকি যেগুলো আছে কি, বাকি আছে আমাদের অপশানগুলো সম্বন্ধে বলে দিচ্ছি। দেখো আমাদের কি আছে, পার্ট 15। পার্ট 15 কি, পার্ট 15 হচ্ছে ইলেকশন। পার্ট 15 হচ্ছে আমাদের কি সম্বন্ধে বলে, ইলেকশন সম্বন্ধে বলে। পার্ট 14 কি, পার্ট 40 তো তোমাদের পার্ট 14 হচ্ছে আমাদের ইউনিয়ন এবং স্টেটের মধ্যে যে বিভিন্ন সার্ভিসেসগুলো থাকে সেইগুলো সম্বন্ধে বলে, স্টেট অ্যান্ড ইউনিয়ন সার্ভিস। স্টেট এবং ইউনিয়ন সার্ভিস সম্বন্ধে বলে। আর পার্ট যে 10, পার্ট 10 কি বলে, পার্ট 10 হচ্ছে বলে আমাদের শিডিউল এবং ট্রাইবাল এরিয়ার সম্বন্ধে। এগুলোর ভিতরে কি আছে আমি এখানে বলছি না, জাস্ট কোনটা কী সম্বন্ধে আলোচনা করে সেটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিও, ঠিক আছে। তাহলে পার্ট 10 কী বলে, আমাদের শিডিউল এবং ট্রাইবাল এরিয়ার সম্বন্ধে। পার্ট 15 আমাদের বলা হচ্ছে ইলেকশন সম্বন্ধে। আর পার্ট 14 হচ্ছে আমাদের পার্ট 14-এর হচ্ছে আমাদের ইউনিয়ন এবং স্টেটসের যে সার্ভিস সেটা সম্বন্ধে বলে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ভারতের সিটিজেনশিপ সম্বন্ধে কোন আর্টিকেলটা ডিল করে, সিটিজেনশিপ সম্বন্ধে এক্ষুনি তো তোমাদের আমি বলছিলাম। আমাদের পার্ট 2 যেটা, পার্ট 2 এর মধ্যে আমাদের সিটিজেনশিপ সম্বন্ধে আসে, সেটা হচ্ছে আর্টিকেল 5 থেকে 11। আর্টিকেল 5 থেকে 11 হচ্ছে আমাদের সিটিজেনশিপ সম্বন্ধে বলে। আর্টিকেল 1 থেকে 4 কি, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। আর্টিকেল 1 থেকে 4 হচ্ছে কি আমাদের পার্ট 1-এর মধ্যে পড়ে। পার্ট 1-এর মধ্যে পড়ে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, আর্টিকেল 1 to 4। আর্টিকেল 5 to
11 পড়ে আমাদের পার্ট 2 এর মধ্যে। পার্ট 2 এর মধ্যে পড়ে আর্টিকেল 5 to 11 আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ সম্বন্ধে বলে। আর্টিকেল 17 to 20 তোমাদের একটু আগেই বলেছিলাম, এগুলো সবই পড়ে কিসের মধ্যে, আর এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। তার মধ্যে আর্টিকেল 17টা তোমাদের মনে রাখতে হবে। আর্টিকেল 17টা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। মানে আমাদের যে অস্পৃশ্যতা যেটা ছিল আগে, যে ছোট জাতকে টাচ করা যাবে না, সেই আনটাচেবিলিটিটাকে কী করেছিল, অ্যাবলিশ করেছিল। ওকে, এটা হচ্ছে আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এটা তোমাদের মনে রাখতে হবে, এটার মধ্যে এটা একটা বেশ ইম্পর্টেন্ট আছে। আর আর্টিকেল 19 তো ফ্রিডম অফ স্পিচ তোমাদের এক্ষুন বললাম। এবার হচ্ছে আর্টিকেল 333 টু আর্টিকেল 337। এটা হচ্ছে তোমাদের সার্টেন ক্লাসের স্পেশাল প্রভিশন, যে তার মধ্যে পড়ছে স্পেশাল প্রভিশন। ঠিক আছে, স্পেশাল প্রভিশন অফ সার্টেন ক্লাস, এটা এসপি লিখলাম, স্পেশাল প্রভিশন অফ সার্টেন ক্লাস। এগুলো যতগুলো বলছি সব নোট ডাউন করতে থাকবে, সব নোট ডাউন করতে থাকলে দেখবে যে তোমাদের মানে ইম্পর্টেন্ট আর্টিকেল, শিডিউল, অ্যামেন্ডমেন্ট এগুলো সম্বন্ধে একটা ভালো কম্প্যাক্ট নোটস তৈরি হয়ে গেছে। এখানে যেগুলো বললাম সেটাই লেখা আছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, আজকে মনে হচ্ছে 50টা কোশ্চেন আমাদের আলোচনা করতে পারবো না, যাই হোক যতগুলো হবে ভালো করে আলোচনা করব। আন্ডার হুইচ আর্টিকেল দ্য পার্লামেন্ট প্রোভাইডস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য স্টেট? কোন আর্টিকেল অনুযায়ী আমাদের কি করে, পার্লামেন্ট হচ্ছে স্টেটকে আর্থিক সহায়তা করে থাকে? সেটা হচ্ছে অপশান সি, আর্টিকেল 275। আর্টিকেল 275 অনুযায়ী কি করা হয়, যে আমাদের যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা সিএফআই থাকে, সেটা থেকে আমরা কি করি, স্টেটকে ফান্ড গ্র্যান্ট করে থাকি। আর বাকি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে দেখে নিচ্ছি। বাকি দেখো তোমাদের আর্টিকেল 273, 274, 276 এগুলো কিন্তু সেইরকমভাবে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তার কারণ হচ্ছে আর্টিকেল 264 থেকে আর্টিকেল 300 অবধি এগুলো সবই কিসের মধ্যে পড়ছে, এগুলো সবই হচ্ছে আমাদের ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট এগুলো সম্বন্ধে পড়ছে, যে কীভাবে রেভিনিউ ভাগ বাটারা হবে, কীভাবে হচ্ছে কন্ট্রাক্ট যদি কোনো কিছু হয় তার মধ্যে কী কী লিগ্যাল রাইটস থাকবে, লায়াবিলিটিস কী কী থাকবে, এইগুলো সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে আর্টিকেল 275টাই বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ওই ফান্ড সম্বন্ধে বলছে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস ডিল উইথ দ্য ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট? এটা আই থিঙ্ক তোমাদের একটু আগেই বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের 7th শিডিউল। 7th শিডিউল হচ্ছে এগুলো সম্বন্ধে বলে। আচ্ছা, এখানে যখন বাকি এসছে, বাকি 4th শিডিউল সম্বন্ধে একটু বলে দিই। আমাদের যে রাজ্যসভায় যে নিযুক্ত হয় রাজ্যসভা প্রতিনিধির যে সিট অ্যালোকেশন হয়, সেটা সম্বন্ধে কিসে বলা হয়েছে, সেটা সম্বন্ধে বলা হয়েছে আমাদের 4th শিডিউলে। আচ্ছা, বাকি তোমাদের কোনটা বলিনি, সেটা হচ্ছে 6th শিডিউল। 6th শিডিউল কি? 6th শিডিউল হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস অফ নর্থ ইস্ট। নর্থ ইস্টে যে ট্রাইবাল এরিয়া আছে সেইগুলোর সম্বন্ধে, সেইগুলোখানে যে অ্যাডমিনিস্ট্রেশন হবে সেটা সম্বন্ধে বলা হয়েছে 6th শিডিউলে। একই রকমভাবে তোমাদের মনে রাখতে হবে যে 5th শিডিউল, যেটা 5th শিডিউলে কী বলা হয়েছে, 5th শিডিউলে বলা হয়েছে 6 নম্বরটা কি, 6 নম্বরটা হচ্ছে ট্রাইবাল এরিয়া। 5 নম্বর শিডিউলটা কি, 5 নম্বর শিডিউলটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল্ড এরিয়াস। এই দুটো মনে রাখতে হবে তোমাদেরকে। 5thটা কি, 5thটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল্ড এরিয়াস, 6 নম্বরটা হচ্ছে ট্রাইবাল এরিয়াস, নর্থ ইস্টে ট্রাইবাল এরিয়াস। এরপর হচ্ছে 9 নম্বর, যেটা 9 নম্বর শিডিউল, যেটা এটা হচ্ছে আমাদের কিছু 9th শিডিউল, যেটা 9 নম্বর শিডিউল, এটা হচ্ছে কি ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন। মানে তোমাদের কিছুটা বলতে পারো যে কোনো কিছু সম্পত্তির উপর তুমি যদি কবজা করতে যাও, সেটা সম্বন্ধে যেখানে বলা হয়েছে, প্রপার্টির উপর তুমি যদি মানে কি বলবো, কোনো প্রপার্টি তুমি তো নিয়ে নেবে, গভর্নমেন্ট কোনো প্রপার্টি নেবে, সেইটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে কোথায়, 9th শিডিউলে। নেক্সট 15 নম্বর কোশ্চেন,
আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল প্রভিশন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এক্সটেন্ডস অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? কোন আর্টিকেল অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতির কাছে অ্যাডভাইস চাইতে পারে, বা আমাদের রাষ্ট্রপতিকে অ্যাডভাইস দিতে পারে, মানে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অ্যাডভাইস চাইতে পারে, সেখানে সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দেবে, কিন্তু রাষ্ট্রপতি যে সেই অ্যাডভাইসটা সবসময় পালন করবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে আর্টিকেল 143। এখানে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাকচুয়ালি 3 ধরনের জুরিসডিকশন থাকে, এটা সম্বন্ধে আমি তোমাদের পরে বলবো। একটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, আর একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে অ্যাডভাইসারি জুরিসডিকশন, যেটা হচ্ছে এখানে বললাম অ্যাডভাইস সম্বন্ধে দেওয়া হয়। অরিজিনাল জুরিসডিকশন সম্বন্ধে বলা হয়েছে আর্টিকেল 131-এ। ঠিক তারপরেই আর্টিকেল 132-এর মধ্যে আছে আমাদের সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট, মানে এটা হচ্ছে তোমাদের বাংলাটা কি বলা হয়, অ্যাপ্লড, মোস্ট প্রবলি এরকম কিছু একটা আছে, অ্যাপ্লড জুরিসডিকশন। মানে এক্ষেত্রে কি হয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অ্যাপিল করতে পারে, কোনো একটা কেসে, সেই জন্য বলেছে অ্যাপ্লড জুরিসডিকশন। আর্টিকেল 132, আর্টিকেল 133 হচ্ছে তার অরিজিনাল জুরিসডিকশন, আর আর্টিকেল 143 হচ্ছে আমার অ্যাডভাইসারি জুরিসডিকশন। টোটাল 3 ধরনের জুরিসডিকশন আমাদের সুপ্রিম কোর্টের কিন্তু আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট 16 নম্বর কোশ্চেন কি, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটিস বা সংখ্যালঘুদের প্রোটেকশন করে কোনটা, সেটা হচ্ছে আর্টিকেল 29। আর্টিকেল 29 হচ্ছে আমাদের সংখ্যালঘুদের প্রোটেকশন করে, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ছে। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আর্টিকেল 29 to 30, এটা কি, এটা হচ্ছে আমাদের রাইট টু দ্য কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট হচ্ছে আমাদের আর্টিকেল 20 এবং 29-30। 29 হচ্ছে আমাদের কি, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, আর আর্টিকেল 30 হচ্ছে আমাদের এটা কি, আর্টিকেল 30 কি বলে, যে মাইনরিটিসদের এডুকেশনের জন্য আমরা কি করতে পারি, এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে পারি, তার অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত আর্টিকেল হচ্ছে আর্টিকেল 30। আর আর্টিকেল 31 তো তোমরা সকলেই জানো, আর্টিকেল 31 হচ্ছে কি ছিল বলো তো, আর্টিকেল 31 হচ্ছে আমাদের, যেটা এখন আর নেই, রাইট টু প্রপার্টি ছিল। রাইট টু প্রপার্টি যেটা আগে ছিল সেটা আর্টিকেল 31-এর আন্ডারে ছিল, এখন তো সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওকে, আর আর্টিকেল 17 তো তোমাদের বলে দিয়েছি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, আর্টিকেল 17। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ দ্য অ্যালটমেন্ট অফ সিটস ইন রাজ্যসভা? এটাও তোমাদের অলরেডি বলে দিয়েছি, কোন শিডিউলটা রাজ্যসভায় সিট সম্বন্ধে বলে, সেটা হচ্ছে 4th শিডিউল হচ্ছে আমাদের রাজ্যসভার সিট সম্বন্ধে বলে। দেখো শিডিউল থেকে কত কোশ্চেন আসতে দেখতে পাচ্ছ, শিডিউল সম্বন্ধে তোমাদের ভালো করে 12টা শিডিউল আছে, 12টা শিডিউলই তোমাদের একদম ভালো করে মনে রাখতে হবে। তো এখানে 5th 6th তো বলে দিয়েছি, 4th শিডিউলও তোমাদের বললাম। হ্যাঁ, 3rd শিডিউল হচ্ছে কি, 3rd শিডিউল হচ্ছে ওথ মানে হচ্ছে শপথ গ্রহণ, মানে আমাদের হচ্ছে মিনিস্টার, এমএলএ, এমপি, জাজ, এনাদের কি পদটা গ্রহণ করার আগে, অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে কী হয়, একটা ওথ সেরিমনি হয় বা শপথ গ্রহণ সেরিমনি হয়, ওথ টেকিং সেরিমনি। তো সেইটা সম্বন্ধে কোথায় বলা আছে, সেটা সম্বন্ধে বলা আছে 3rd শিডিউলে। আর একবার বাকিগুলো বলেই দিই, যেগুলো এতগুলো সম্বন্ধে যখন বলাই হলো, সেটা হচ্ছে আর দুটো কেন বাকি থাকে, সেটা হচ্ছে 1st শিডিউলে আমাদের স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ সম্বন্ধে বলা আছে। বর্তমানে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ কত, বর্তমানে আমাদের ইন্ডিয়াতে 28টা স্টেট আছে, 8টা ইউনিয়ন টেরিটরিজ আছে। তো এইগুলো সম্বন্ধে কোথায় বলা হয়, 1st শিডিউলে। 2nd শিডিউলে কী বলা হয়, 2nd শিডিউলে হচ্ছে আমাদের বেতন সম্বন্ধে, পেমেন্ট। যত মন্ত্রী, জাজ, মিনিস্টার, এমএলএ, এমপি থেকে তাদের পেমেন্ট সম্বন্ধে বলা হয়েছে কি, তাদের পেমেন্ট সম্বন্ধে বা স্যালারি সম্বন্ধে বলা হয়েছে 2nd শিডিউলে। ওকে, তো আশা করি আর কোনো শিডিউল বাকি নেই, সবগুলো শিডিউলই তোমাদের সঙ্গে আলোচনা করা হয়ে গেল। ওকে, আধ ঘন্টা হয়ে গেছে, আজকে বললাম না যে মোস্ট
প্রবাবলি তোমাদের আমি সবগুলো কোশ্চেন আলোচনা করতে পারবো না, ওকে, কারণ আজকে আমি তোমাদের ভেবেই রেখেছি যে খুব ডিটেলস আলোচনা করবো। নেক্সট হচ্ছে দ্য প্রভিশন ফর কনস্টিটিউশন অফ লেজিসলেচার্স ইন স্টেটস ইজ এনশ্রাইন্ড ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে কনস্টিটিউশন অফ লেজিসলেচার যে থাকে, লেজিসলেচার মানে আমাদের বিধানসভা, বিধান পরিষদ, লোকসভা, এইগুলো সম্বন্ধে কোন আর্টিকেলে বলা হয়েছে, এগুলো সম্বন্ধে বলা হয়েছে আমাদের আর্টিকেল নাম্বার 168। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস একটু ভালো করে জানতে হবে যে আমাদের জেনারেলি কি হয়, সেন্ট্রালে বাইক্যামব্রিয়াল দেখতে পাওয়া যায়। বাইক্যামব্রিয়াল মানে আমাদের লোকসভা, রাজ্যসভা, ওকে। ঠিক সেই রকম আমাদের স্টেটেও কিন্তু বাইক্যামব্রিয়াল কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কি বলি, বিধানসভা এবং বিধান পরিষদ। জেনারেলি কি হয়, শুধুমাত্র বিধানসভা থাকে স্টেটে, কিন্তু কিছু কিছু স্টেটে বাইক্যামব্রিয়াল দেখতে পাওয়া যায়, বিধানসভা এবং তার উপরে থাকে বিধান পরিষদ, যেটাকে বলা হয় লেজিসলেটিভ কাউন্সিল, এমএলসি। এমএলসি কারা? এমএলসি হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, মানে বিধান পরিষদ থাকলে সেখানে এমএলসি থাকে। নাহলে নর্মালি কী থাকে, নর্মালি শুধুমাত্র এমএলএ থাকে। বিধানসভার যে মেম্বার যারা হয়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদেরকে বলা হয় এমএলএ। আর আমাদের রাজ্যসভায় যারা থাকে তারা হচ্ছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তো সেটাই এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আমাদের যে স্টেটগুলোর মধ্যে বাইক্যামব্রিয়াল সিস্টেম দেখতে পাওয়া যায় সেগুলো কি, সেগুলো হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ। এই টোটাল এই এতগুলো স্টেটের মধ্যে কি দেখতে পাওয়া যায়, স্টেটের মতো বাইক্যামব্রিয়াল দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। আর যেখানে থাকে না সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শুধুমাত্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা। আর যদি দুটো থাকে তাহলে বিধানসভা এবং বিধান পরিষদ। আচ্ছা, বাকি আর্টিকেলগুলো সম্বন্ধে আমি দেখছি, তোমাদের যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি বলে দিচ্ছি। আর্টিকেল প্রথমে কি আছে, আর্টিকেল 174, ওকে না, বাকি আর্টিকেল 174, 197 এবং 153 কোনোটাই সেরকমভাবে ইম্পর্টেন্ট নয়, ওকে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো, সব বলতে শুরু করলে এত মনে রাখবে কী করে তোমরা। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অ্যালাউজ দ্য সেন্টার টু ফর্ম নিউ স্টেট? নতুন স্টেট তৈরি করতে পারে কোন অনুযায়ী, কোন আর্টিকেল অনুযায়ী? মনে করে দেখো, আর্টিকেল কত থেকে কতর মধ্যে হচ্ছে আমাদের কি কি আছে, ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, আর্টিকেল 1 to 4। তাহলে প্রথমে অপশান সি, অপশান ডি তো প্রথমেই এলিমিনেট হয়ে গেল। এবার 1 থেকে 4-এর মধ্যে কোনটা অনুযায়ী, সেটা হচ্ছে আর্টিকেল 3। অ্যাকর্ডিং টু আর্টিকেল 3 এরা কী করতে পারে, নতুন একটা স্টেট তৈরি করতে পারে। এছাড়া আরও কী কী আছে, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট, ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট। এইগুলোও কিন্তু করা যেতে পারে। এরিয়া, কোনো রাজ্যের এরিয়া বাড়াতে পারে, কমাতে পারে, বাউন্ডারিকে অল্টার করে দিতে পারে। সবই কিসের মধ্যে পড়ে, সবই এগুলো পড়ে হচ্ছে আমাদের কিসের মধ্যে, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 3 এর মধ্যে পড়ে। আর্টিকেল 1 to 4 হচ্ছে ইউনিয়ন টেরিটরি, তার মধ্যে আর্টিকেল 3 এর মধ্যে এইগুলো পড়ে। নেক্সট 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য 73rd amendment was brought into the force to give effect to one of the directive principle of the state policy mentioned in 73rd amendment যে ছিল, 73rd amendment কী করা হয়েছিল, একটা ডাইরেক্টিভ প্রিন্সিপালকে ক্ষমতায় আনার জন্য এটাকে পাস করানো হয়েছিল। সেটা কোন আর্টিকেলে উল্লেখ আছে, সেটা উল্লেখ আছে আমাদের আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 40 এটা সম্বন্ধে উল্লেখ আছে। সেটা কোনটা, সেটা হচ্ছে ভিলেজ পঞ্চায়েত, ওকে। 73rd অ্যামেন্ডমেন্ট হচ্ছে ভিলেজ পঞ্চায়েত সম্বন্ধে বলে। আর 74th অ্যামেন্ডমেন্ট কী সম্বন্ধে বলে, মিউনিসিপ্যালিটি, এমএসসি। কত নম্বর শিডিউল, 12 নম্বর শিডিউল। 12 নম্বর শিডিউল এবং 74th অ্যামেন্ডমেন্ট আমাদের মিউনিসিপ্যালিটি সম্বন্ধে বলে। আর 73rd অ্যামেন্ডমেন্ট এবং 11 নম্বর শিডিউল আমাদের পঞ্চায়েত সম্বন্ধে বলে। কী সম্বন্ধে, ভিলেজ পঞ্চায়েত। ভিলেজ পঞ্চায়েত সম্বন্ধে বলে 11 নম্বর শিডিউল এবং 73rd অ্যামেন্ডমেন্ট। আর 74th অ্যামেন্ডমেন্ট এবং 12 নম্বর শিডিউল আমাদের কী সম্বন্ধে বলে, সেটা হচ্ছে এমএসসি সম্বন্ধে বলে, ওকে। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউট ডিলস উইথ দি অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান ডি। আর্টিকেল 368 আমাদের কী করে, যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর থাকে, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরকে সঙ্গে ডিল করে কে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 368। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে আর্টিকেল 352 হচ্ছে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি।
আর্টিকেল 356 হচ্ছে আমাদের স্টেট এমার্জেন্সি, আর্টিকেল 360 হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সম্বন্ধে বলে। ওকে, তাহলে আর্টিকেল 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর্টিকেল 360 হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তিনটে এমার্জেন্সি সম্বন্ধে বলে দিলাম এখানে। নেক্সট 22 নম্বর কোশ্চেন, অলরেডি তোমরা জানো অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ইজ মেনশন ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস, আর্টিকেল 131 অলরেডি বলে দেওয়া আছে। আর্টিকেল 132 সম্বন্ধে বলে দেওয়া হয়েছে, আর্টিকেল 143 সম্বন্ধে বলে দেওয়া আছে। আর্টিকেল 148 নট ইম্পর্টেন্ট, আর্টিকেল 148 ইজ নট ইম্পর্টেন্ট। তবুও বলে দিচ্ছি আর্টিকেল 148 হচ্ছে আমাদের ক্যাগ সম্বন্ধে বলেছে। তারা এসে গেছে, এখন বলেই দিই একবার। ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ সম্বন্ধে বলেছে আর্টিকেল 148। নেক্সট, হুইচ আর্টিকেল মেনশনস ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার্স অফ পার্লিয়ামেন্ট, মানে এমপিদেরকে ডিসকোয়ালিফাই করা যায় কোন আর্টিকেলের আন্ডারে? অপশান এ, আর্টিকেল 101 থেকে 104। হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল লেটস ডাউন দ্য রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস ইন দ্য লোকসভা? অপশান কোনটা হবে সঠিক? অপশান হচ্ছে এ, আর্টিকেল 330। আর্টিকেল 330 অনুযায়ী কী করা হয়েছে? আমাদের লোকসভাতে এদের সিট রিজার্ভ করা হয়েছে। নেক্সট 25 নম্বর কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিলস উইথ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি উইথ দ্য হাউস অফ পিপল? তোমরা সকলেই জানো আমাদের অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে দুজনকে প্রেসিডেন্ট চুজ করতে পারেন। সেটা কোন আর্টিকেল অনুযায়ী? সেটা হচ্ছে অপশান বি, আর্টিকেল 331। আর্টিকেল 331 অনুযায়ী এটা করা যায়। নেক্সট 26 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইনক্রিজ দ্য ইলেকটিভ স্ট্রেংথ অফ লোকসভা ফ্রম 525 টু 545? আগে কি হতো? আগে হচ্ছে আমাদের টোটাল লোকসভার মধ্যে 525 জন মেম্বার থাকতে পারতো। এখন সেই স্ট্রেংথটা ম্যাক্সিমাম কত করা হয়েছে? এখন সেই স্ট্রেংথটা বাড়িয়ে ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে 545। ওকে, তার মধ্যে 543 জন মেম্বার হচ্ছে আমাদের ইলেক্টেড, প্লাস দুজন হচ্ছে আমাদের অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির। এটাই সম্বন্ধে তোমাদের একটু আগে বলছিলাম যে এটা প্রেসিডেন্ট চুজ করেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে দুজনকে। সেটা কোন অনুযায়ী? সেটা হচ্ছে আমাদের অপশান ও আছে এখানে নিচে, উত্তরটা আছে 31st অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। 31st অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। ঠিক একই রকমভাবে আমাদের এখন বর্তমানে কতজন আছে বলো তো? বর্তমানে আমাদের এখন যে 545 জন আছে, এটাই কারেন্টলি, সরি এটাই কারেন্টলি 545 যেটা, সেটাই কারেন্টলি 545 জন আছে। তার মধ্যে 543 জন হচ্ছে আমাদের নর্মাল ইলেক্টেড, প্লাস দুজন হচ্ছে আমাদের অ্যাংলো ইন্ডিয়ান। পরবর্তী ক্ষেত্রে 545 থেকেও বাড়িয়ে এটাকে 552 জনে নিয়ে যাওয়া হয়েছে। কারেন্টলি আমাদের যে লোকসভা আছে, লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552। তার মধ্যে 552 যে আছে, 552-র মধ্যে 530 জন হচ্ছে কি স্টেট থেকে, 530 জন হচ্ছে আমাদের স্টেট, প্লাস 20 জন হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরি। 20 জন আছে আমাদের কোথা থেকে? 20 জন আসছে আমাদের ইউনিয়ন টেরিটরি থেকে, প্লাস দুজন হচ্ছে আমাদের অ্যাংলো ইন্ডিয়ান। এটা ম্যাক্সিমাম স্ট্রেংথ, বর্তমানে এত নেই, বর্তমানে আছে 545 জন। নেক্সট 27 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ওয়াজ পাসড ডিউরিং দ্য পিরিয়ড অফ এমার্জেন্সি? এমার্জেন্সি চলাকালীন কোন অ্যামেন্ডমেন্টটা চালু করা হয়েছিল? এই কোশ্চেনটা যে আমি মানে কি বলবো, এটা তোমরা অনেকে হয়তো জানো না। সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় 42nd অ্যামেন্ডমেন্ট। 42nd অ্যামেন্ডমেন্ট কিন্তু এমার্জেন্সি চলাকালীন তৈরি করা হয়েছিল, এমার্জেন্সি চলাকালীন এটাকে নিয়ে আসা হয়েছিল। ওকে, বাকি 45th অ্যামেন্ডমেন্ট যেটা, 45th অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট নয়, বাকি 50, 40 কোনোটাই সেরকম ইম্পর্টেন্ট নয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট কনস্টিটিউশন? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। 42nd অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে কোনটা সঠিক এগুলোর মধ্যে? অপশান ডি, সবগুলোই সঠিক। ঠিক আছে, কি বলবো, প্রেসিডেন্টস অফ ডিপিএসপি ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনক্লুডেড,
অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শুড নট বি কোশ্চেন্ড ইন এনি কোর্ট, প্রত্যেকটাই হচ্ছে আমাদের কিসের মাধ্যমে এসেছিলো, 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা কনস্টিটিউশন অ্যাক্ট 1976-এর মাধ্যমে এসেছিলো। ওকে, নেক্সট 29 নম্বর কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস দ্য টার্ম অফ লোকসভা ইনক্রিজড ফ্রম 5 to 6 ইয়ার। লোকসভার টার্মকে ইনক্রিজ করা হয়েছিল 5 থেকে 6 বছরে, কোনটাতে? সেটাও হচ্ছে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট, অপশান বি সঠিক উত্তর। নেক্সট, এটাই আজকে লাস্ট কোশ্চেন, আজকে 30টা কোশ্চেন করি আমি তোমাদের কমপ্লিট করছি, নেক্সট দিন বাকিগুলো আমরা কন্টিনিউ করব। হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হ্যাভ অ্যাডেড আর্টিকেল 15(5) ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডিং for the reservation of educational institution in the private and in the private sector also। SC ST কোটা, এটা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটে আমরা দেখতে পাই এবং প্রাইভেট সেক্টরেও অল্প হলেও দেখতে পাই। সেটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এখানে যুক্ত করা হয়েছিল? সেটা হচ্ছে আমাদের অপশান ডি, 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এটাকে যুক্ত করা হয়েছিল। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে এখানে যেটা আছে 81st অ্যামেন্ডমেন্ট। 81st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কী করা হয়েছিল? প্রথমে আমাদের গভর্নমেন্ট সেক্টরে 50% রিজার্ভেশন রাখা হয়েছিল SC ST এবং OBC ক্যাটাগরির জন্য। ওকে, প্রথমে শুধুমাত্র কোথায়? গভর্নমেন্ট সেক্টরে, শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে হচ্ছে আমাদের 50% রিজার্ভেশন রাখা হয়েছিল SC ST এবং OBCর জন্য। সেটা হচ্ছে 81st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী। পরবর্তী ক্ষেত্রে আমাদের 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কী করা হয়েছিল? সেখানে গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে প্রাইভেট সেক্টরেও এই রিজার্ভেশনটাকে নিয়ে আসা হয়েছিল, কাদের জন্য? SC ST এবং OBCদের জন্য। এবং আরেকটা যেটা আছে অপশানে কী আছে আমাদের? 86th অ্যামেন্ডমেন্ট। ওকে, 86th অ্যামেন্ডমেন্টে কী হয়েছিল বলে দিচ্ছি। 86th অ্যামেন্ডমেন্টে হচ্ছে 6 থেকে 14 বছরের স্টুডেন্টদের জন্য যে আমাদের মানে কি বলবো, রাইট টু এডুকেশান, হ্যাঁ, মানে 6 থেকে 14 বছরের শিশুদের এডুকেশনের দায়িত্ব কী করতে হবে? স্টেট গভর্নমেন্টকে নিতে হবে। এটা কিসের, এটা কোথায় হয়েছিল? এটা এসেছিলো আর্টিকেল 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আনা হয়েছিল এবং কোথায় এটা আছে? এটা হচ্ছে আমাদের ডিপিএসপির আর্টিকেল 45-এর মধ্যেও কিন্তু এটার উল্লেখ আছে যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য ফান্ডামেন্টাল এডুকেশনের খরচা কিন্তু স্টেট গভর্নমেন্টকে নিতে হবে, সেই স্টেটকে তার রাজ্যের ছেলেদের জন্য সরকারি স্কুল খুলতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। ডিপিএসপির মধ্যে আর্টিকেল 45-এ এটা আছে এবং এটা আনা হয়েছিল আমাদের 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ওকে, আর 93rd অ্যামেন্ডমেন্টটা সেরকমভাবে ইম্পর্টেন্ট নয়। 93rd অ্যামেন্ডমেন্টটা বেসিক্যালি হচ্ছে তোমাদের ওই মানে নাম্বার অফ মিনিস্টার্স কত থাকতে পারে সেইগুলো সম্বন্ধে হচ্ছে একটা দিয়েছিল যে ওই আমাদের যে ধরো কতজন প্রাইম মিনিস্টার সহ কতজন টোটাল মিনিস্টার থাকতে পারে, কতগুলো মিনিস্ট্রি থাকতে পারে, সেইটা সম্বন্ধে আমাদের 93rd অ্যামেন্ডমেন্ট বলেছিল। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে এখানেই শেষ করলাম। দেখো, অ্যাকচুয়ালি তোমাদের জন্য আমি দেখতেই পাচ্ছ কোশ্চেন নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে, যেহেতু তোমাদের জন্য আমি আজকে এটা খুব ডিটেলসে আলোচনা করছিলাম, সেই কারণে তোমাদের একটু সময় লাগলো। তো ঠিক আছে, যতগুলো পড়বে ভালো করে ডিটেলসে পড়ো। বাকি তোমাদের ধরো কোশ্চেন যে বাকি যে 20টা কোশ্চেন থেকে গেলো, এটা আমি তোমাদের নেক্সট দিন আলোচনা করে দেবো। নেক্সট দিন আমি হয়তো আরও 10টা কোশ্চেন ইনক্লুড করে দেবো, 10টা কোশ্চেন ইনক্লুড করে আরও হয়তো 30টা কোশ্চেন বা আরও হয়তো 25টা কোশ্চেন যেরকম হবে সেই অনুযায়ী তোমাদের করিয়ে দেবো। ওকে, তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো পেতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের মানে তোমরা ম্যারাথন ক্লাস করবে, ফর এক্সাম্পল 1 ঘন্টার ক্লাস করবে, এইরকম ধরো ভালো করে আলোচনা করে 1 ঘন্টার ম্যারাথন ক্লাস করবে, তোমরা সেটা কমেন্টে লিখে জানাতে পারো। তাহলে আমি তোমাদের চেষ্টা করবো এরপর থেকে কি 1 আওয়ারের ম্যারাথন ক্লাস নেওয়ার। 1 আওয়ারের একদম ম্যারাথন ক্লাস হবে, 50টা 60টা 70টা যতগুলো কোশ্চেন হয় 1 ঘন্টা ধরে আমরা এরকম ভালোভাবে ডিটেলসে আলোচনা করে করে পড়বো, যাতে এবং তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করতে করতে যাবে। নোট ডাউন করলে কী হবে, তোমাদের কিন্তু একটা ভালো মানে কী বলবো কম্প্যাক্ট নোট তৈরি হয়ে যাবে। ওকে, এখানেই শেষ করলাম আজকে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।